ওকে, স্ক্রিনটা শেয়ার্ড আছে তাই তো? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা। প্রথমেই মানে ডেভেলপমেন্টাল বায়োলজির আগের দিন যেগুলো করিয়েছিলাম সেগুলো খুব বেসিক জিনিস এবং খুবই সোজা কিছু ব্যাপার, খুবই ইজি। আজকে থেকে যে জিনিসগুলো শুরু করব এবং মানে ড্রসোফিলা ডেভেলপমেন্ট বলিস বা মানে অ্যাম্ফিবিয়ান ডেভেলপমেন্ট বলিস হোয়াট এভার, বা সেক্ষেত্রে চিক ডেভেলপমেন্ট যদি বলিস, এই তিনটে টাইপ অফ ডেভেলপমেন্টই মানে এখানে একটা ডিসক্লেমার দেওয়ার দরকার, স্পেশালি ড্রসোফিলা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে এবং সেটার কোনো ব্যতিক্রম নেই। প্রত্যেক বছরই ড্রসোফিলা ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন আসে এবং একটা নয় একাধিক কোশ্চেন আসে, বি সেকশন সি সেকশন দুটোতেই আসে। কিন্তু মানে মানে এটা হচ্ছে প্রোজ। এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই মানে চ্যাপ্টারটা বা এই বিষয়টা অনেক বড়, ঠিক আছে? প্রচুর প্রোটিনসের নাম আছে, প্রচুর কনসেপ্টস আছে এবং যেগুলো পড়তে গিয়ে মানে অ্যাকচুয়ালি পাগল পাগল লাগবে এবং মানে লিটারালি মাথা গরম হয়ে যাবে। কিন্তু ধরে ধরে মাথা ঠান্ডা রেখে জিনিসটাকে পড়তে হবে, ঠিক আছে? মানে আমি আজকে যতটা পড়াচ্ছি নেক্সট একটা গোটা উইক তোরা পাবি, প্রতিদিনই অল্প অল্প করে পড়বি। একবারে পুরোটা পড়ে নিতে চাইবি না, তাহলে কী হবে, মানে যারা অলরেডি একবার ডেভেলপমেন্ট পড়েছিস তারা ঠিক আছে, তারা কিছুটা হয়তো জানিস বা বেসিক আইডিয়াটা আছে। যারা কখনো পড়িসনি মানে তাদের কিন্তু খুব ডিসএবিলিটেটিং লাগবে, মানে খুবই প্রবলেম হবে যদি একবারে পুরোটা পড়ে নিতে চাস, ঠিক আছে? তাই জন্য ডেভেলপমেন্টাল বায়োলজিটা সবসময় অল্প অল্প করে অনেকটা টাইম স্প্যান নিয়ে পড়তে হয়, ঠিক আছে? তো আমি আজকে যতটা তোরা নিতে পারবি আমি ততটাই পড়াচ্ছি, কারণ হুট করে আমি যদি অনেকটা বেশি পড়িয়ে দিই তোরাও কিছু বুঝবি না এবং তাতে কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ড্রসোফিলা আই গেস তোরা সবাই জানিস কি জিনিসটা, মানে অর্গানিজমটা কি সবাই জানিস? মানে কেউ জানিস না এরকম আছিস? মানে ড্রসোফিলা অ্যাকচুয়ালি কি জিনিস, মানে বস্তুটা কি? মানে কেউ একটা বল ড্রসোফিলা জিনিসটা কি? মানে আমরা কার ডেভেলপমেন্ট করতে চলেছি? একটা ফ্রাই। বাউস ফ্লাই লিখেছে, ফ্রুট ফ্লাই। হাউস ফ্লাই, হাউস ফ্লাই, ফ্রুট ফ্লাই, মানে ছোট মাছি যেগুলো খুব ছোট ছোট, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে ড্রসোফিলা। তো এই ড্রসোফিলা মানে খুব, ড্রসোফিলা নিয়ে এত কাজ হয় কেন এবং ড্রসোফিলার উপরে এত ইন্টারেস্ট কেন লোকের, তার কারণ হচ্ছে ড্রসোফিলা খুব তাড়াতাড়ি মানে রিপ্রোডিউস করে, লাইফ সাইকেল খুব ছোট, অনেক জেনারেশন অবধি স্টাডি করা যায়, খুব কুইকলি মিউটেশন জেনারেট করা যায়, অনেক র্যান্ডাম মিউটেশন জেনারেট করা যায় এবং যেগুলো সার্ভাইভও করে, ঠিক আছে? এবং ফেনোটাইপ স্টাডি করা খুব ইজি, মানে খুব ইজি মানে খুব ছোট মাছি কিন্তু মাইক্রোস্কোপের তলায় রাখলে সেগুলোকে খুব ইজিলি স্টাডি করা যায়। এইসব কয়েকটা, এবং খুব ইজি ব্রিডিং, মানে খুব কিছু মানে বিশেষ মানে কিছু লাগে না, মানে খুব স্পেশাল টাইপ অফ ফুড, মানে দামি কস্টলি ফুড বা কস্টলি সেট আপ লাগে না, খুব ইজিলি মানে এগুলোকে ব্রিড করানো যায় এবং অনেক অনেক অফস্প্রিং জেনারেট করে। তো তাই জন্য অনেক বেশি করে স্টাডি করা যায়, নাম্বার অফ স্যাম্পলস অনেক বেশি পাওয়া যায়। এইসব বিভিন্ন কারণে ড্রসোফিলা একটা খুব ভালো মডেল, মানে খুব মানে অ্যাজ এ বায়োলজিক্যাল মডেল ড্রসোফিলা খুবই ভালো একটা মডেল, ঠিক আছে? তো ইনিশিয়াল যত রকমের ডেভেলপমেন্টাল বায়োলজি স্টাডি করা হয়েছে এবং যে প্রিন্সিপালসগুলো জেনারেট করা হয়েছে ডেভেলপমেন্টাল বায়োলজির ক্ষেত্রে, সেগুলো কিন্তু অনেকটাই ড্রসোফিলা জেনেটিক্স বা ড্রসোফিলা ডেভেলপমেন্টকে স্টাডি করেই জেনারেট করা হয়েছে, ঠিক আছে?
হ্যাঁ, এবার ড্রসোফিলার ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি অবভিয়াসলি মানে ফিশের ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজির থেকে অনেকটা আলাদা হবে, বা ম্যামেলিয়ান ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজির থেকে অনেকটাই আলাদা হবে। বাট স্টিল কিছু বেসিক প্রিন্সিপাল তো থাকে যে কোনো সেলুলার প্রসেসে বা অর্গানিজমের একটা প্রসেসে, সেইগুলো অনেকটাই কিন্তু ম্যাচ করে। ঠিক আছে, তো সেই জন্য ড্রসোফিলার ওপরে এখনও কাজ হচ্ছে, মানে অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও ড্রসোফিলা ডেভেলপমেন্টের উপর কাজ হয়ে চলেছে। ওকে, এবং মানে যখন চ্যাপ্টারটায় ঢুকবো তখন দেখবি মানে প্রচুর প্রোটিনের নাম আছে, মানে প্রচুর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর একটাকে কন্ট্রোল করছে, অনেক কিছু আছে, কিন্তু আস্তে আস্তে পড়লে মানে ঠিকই মনে রাখতে পারবি। ওকে, তো শুরুতেই যেটা বলার দরকার যে যখন আমরা নর্মাল ম্যামেলিয়ান ডেভেলপমেন্টে কি জানি যে প্রথমে একটাই সেল থাকে, সিঙ্গেল সেল থাকে, সেটা ডিভাইড করে দুটো সেল হয়, সেটা থেকে 4টে হয়, 4টে থেকে 8টা, এরকম করে ডিভাইড করতে থাকে, 8টা থেকে 16টা হবে, এরকম করে ডিভাইড করতে থাকে, করে করে ব্লাস্টুলার স্টেজ হয়, মরুলার স্টেজ হয়, গ্যাস্ট্রুলা হয়, এবং তারপর আস্তে আস্তে অর্গান ডেভেলপ করে, এইসব পেরিফেরাল অ্যাপেন্ডেজেস ডেভেলপ করে, এগুলো হয়। ঠিক আছে, কিন্তু ড্রসোফিলার ক্ষেত্রে একটা পিকুলিয়ার ব্যাপার হয়, সেটা হচ্ছে ড্রসোফিলার ক্ষেত্রে একটাই সেল বাউন্ডারি থাকে, তার মধ্যে প্রথমে একটা নিউক্লিয়াস আছে। এবার যখন ডিভিশনটা হয় তখন শুধু নিউক্লিয়াসের ডিভিশন হয়, 256 ডিভিশন, মানে নিউক্লিয়াস অবধি শুধু নিউক্লিয়াসের ডিভিশন হয়। ঠিক আছে, সেল ওয়ালের কিন্তু কোনো ডিভিশন হয় না। ঠিক আছে, এবার এইটা হচ্ছে যেমন একটা নিউক্লিয়াস, এখান থেকে 4টে হলো, এরকম করে ডিভাইড করতে 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 যখন 256টা নিউক্লিয়াস হয়ে যায়, তখন কি হয়, এই নিউক্লিয়াসগুলো সেল ওয়াল যেটা তার মানে পেরিফেরি বরাবর এরকমভাবে অ্যারেঞ্জড হয়ে যায়। ঠিক আছে, এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা তো অনেকটা মানে মুক্তোর মালার মতো অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, একটা মুক্তোর মালা যেরকম দেখতে ওরকম অ্যারেঞ্জমেন্ট, এবং এই ক্ষেত্রে যেহেতু মানে নিউক্লিয়াস শুধু ডিভাইড করেছে কিন্তু সেল ডিভাইড করেনি, সেই জন্য এই স্টেজটাকে বলা হয় সিনসিটিয়াল ব্লাস্টোডার্ম স্টেজ। ঠিক আছে, এবং আমরা তারপরে যদি দেখি যে কি হয়, যে এই যে নিউক্লিয়াসগুলো পেরিফেরিতে অ্যারেঞ্জড হয়েছে, সেগুলো জাস্ট পেরিফেরিতে ওরকম জাস্ট নিউক্লিয়াসগুলো পরপর পরপর আছে তা নয়, এগুলো কিন্তু এনক্লোজড মানে এনকেজড হয়ে যায়। মানে কী হবে, যে এই যে নিউক্লিয়াসগুলো তার দুদিক দিয়ে, প্রত্যেকটা নিউক্লিয়াসের দুদিক দিয়ে কি হয়, যে যে সেল মেমব্রেন যেটা সেটা এক্সটেন্ড করে, সেটা ঠিক আছে, এক্সটেন্ড করে কি হয়, যে এই সেল মেমব্রেনগুলো প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে নেয়। ঠিক আছে, এই ঘিরে নিলে কিন্তু তখন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে একটা করে সেল মেমব্রেনের এনক্লোজড অবস্থায় চলে আসে সেল মেমব্রেন দিয়ে, তখন এগুলো এক একটা সেল হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, এবং এই ছবিটা যদি দেখিস, এই স্টেজটা হচ্ছে সিনসিটিয়াল স্টেজ। তারপরে এই স্টেজে যখন আসে, যখন মানে নিউক্লিয়াসের চারিদিকে মেমব্রেনটা গিয়ে প্রত্যেকটা নিউক্লিয়াসকে মেমব্রেনের মধ্যে নিয়ে নিচ্ছে, তখন সেটা একটা সেল হিসেবে কনসিডার্ড হয়, এবং মাঝখানে যে পোর্শনটা থাকে, মাঝখানের পোর্শনটা ইয়ক থাকে। ঠিক আছে, ওকে, এবার ওই স্টেজটা তো অনেক পরে আসবে, মানে যে মেমব্রেন এনক্লোজ হচ্ছে, এই স্টেজটা আসার আগেই কিছু অলরেডি ডেভেলপমেন্টের যে প্রিন্সিপালসগুলো সেগুলো অ্যাপ্লাইড হতে থাকে, এবং প্রসেসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, কি হয় জিনিসটা, সেটা হচ্ছে যে
প্রথমেই মানে একটা অ্যাক্সিস ডিসাইডেড হয়ে যায় যে কোনটা ফ্রন্ট হবে কোনটা ব্যাক হবে, ঠিক আছে? মানে এপিক্যাল অ্যাক্সিস আর কডাল অ্যাক্সিস, মানে এই টার্মগুলোর সঙ্গে একটু ফ্যামিলিয়ার হয়ে না যারা মানে ঠিক জানিস না, বা অ্যান্টেরিয়র পস্টেরিয়র মানে সেটাকে এপিক্যাল কডাল বলা হয়, ঠিক আছে? এবার এই অ্যান্টেরিয়র পস্টেরিয়র যে অ্যাক্সিস যেটা জেনারেট হবে সেটা কিভাবে হবে? এবার সেক্ষেত্রে মানে ড্রসোফিলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাটার্নাল জিন এফেক্ট বা ম্যাটার্নাল এফেক্ট জিনের থ্রু দিয়ে হয়। মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যখন এরকম একটা সিনসিটিয়াল স্টেজে আছে সেলটা, তখন কি হয়, এই এক সিঙ্গেল সেলের মধ্যেই একটা মানে গ্রেডিয়েন্ট অফ মানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মানে সেট আপ হয়, ঠিক আছে? কিন্তু এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো বা যে প্রোটিনগুলোর যে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এটা কালার দিয়ে দেখানো হচ্ছে। এই যে গ্রেডিয়েন্ট একটা মানে ধর হাঞ্চব্যাক প্রোটিনের একটা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, মানে একদিকে বেশি একদিকে কম, ঠিক আছে? তো এই যে গ্রেডিয়েন্টটা, সেই গ্রেডিয়েন্টটার যে যে প্রোটিনগুলো দিয়ে হচ্ছে ইনিশিয়ালি, সেই প্রোটিনগুলো কিন্তু সেল প্রডিউস করে না, মানে এই যে নিউ সেলটা সেটা প্রডিউস করে না। এটা কীভাবে আসে তাহলে এই সেলের মধ্যে এই প্রোটিনগুলো? এই প্রোটিনগুলো এই সেলের মধ্যে আসে কীভাবে, তার সেটা হচ্ছে এই সেলগুলোর চারিদিকে মানে এই সেলটার চারিদিকে ম্যাটার্নাল সেলস থাকে, যেগুলো বেসিক্যালি এই সেলটাকে নারিশমেন্ট প্রোভাইড করে অ্যান্ড কিছু এমআরএনএ প্রোভাইড করে, ঠিক আছে? ম্যাটার্নাল সেলসগুলো কী করে, এই সেলটার মধ্যে কিছু এমআরএনএ ঢুকিয়ে দেয়, ঠিক আছে? এবং সেই এমআরএনএগুলোই কিন্তু এই সেলের মধ্যে এক্সপ্রেসড হয়, এবং সেই এমআরএনএগুলো কিন্তু আবার পুরো সেলের মধ্যে ছড়িয়ে থাকে না। এক একটা টাইপ অফ এমআরএনএ এক একটা দিকে থাকে, মানে কিছু এমআরএনএ এপিক্যাল দিকে থাকে, কিছু এমআরএনএ হয়তো মানে অ্যান্টেরিয়র সাইডে থাকে, কিছু এমআরএনএ পস্টেরিয়র সাইডে থাকে। এবং যে এমআরএনএটা ধর অ্যান্টেরিয়র সাইডে আছে, সেই এমআরএনএটা যে প্রোটিনটা তৈরি করবে সেটা অবভিয়াসলি মানে যেখানে এমআরএনএটা আছে সেখানে বেশি তৈরি হবে, এবং তারপরে আস্তে আস্তে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে সেখান থেকে, ঠিক আছে? মানে সেই প্রোটিনগুলো আস্তে আস্তে ডিফিউজ করবে সেলের মধ্যে, এবং ধর হাঞ্চব্যাক প্রোটিনের এমআরএনএটা এদিকে বেশি আছে, তো তাই জন্য এদিকে হাঞ্চব্যাক প্রোটিনটা বেশি প্রডিউস হচ্ছে এবং আস্তে আস্তে ডিফিউজ করছে, করতে করতে অন্যদিকে গিয়ে একদম তার মানে অ্যামাউন্টটা কমে যাচ্ছে বা কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, ঠিক আছে? একটা জিনিস একটু দেখিয়ে দিই। এই যে ধর এইটা হচ্ছে মানে সেলটা, মানে ড্রসোফিলার যে সেলটা ডেভেলপ করবে, আর তার এদিকে ধর এই যে বড় বড় সেলগুলো দেখতে পাচ্ছিস, এই বড় বড় নিউক্লিয়াসের সেলগুলো, এইগুলোই হচ্ছে ম্যাটার্নাল সেল, মানে এগুলোকে নার্স সেল বলে। অ্যাকচুয়ালি নার্স সেল কারণ নার্সের মতো কাজ করে, মানে নারিশমেন্ট প্রোভাইড করে ডেভেলপিং সেলটাকে বা এমআরএনএ প্রোভাইড করে, তাই জন্য। ওকে, এবার এটাকে বলা হয় অ্যাকচুয়ালি মানে টার্ম দেওয়া হয়েছে ম্যাটার্নাল জিন এফেক্ট, ঠিক আছে? যে ম্যাটার্নাল যে জিন তার যে এমআরএনএ প্রোডাক্ট, সেটার জন্য মানে সেটার থ্রু দিয়ে যখন মানে যে ডেভেলপিং সেলটা তার ফেট ডিসাইডেড হয়, তখন সেটাকে ম্যাটার্নাল জিন এফেক্ট বলে। তো এবার এই জিনিসগুলো আবার করে আসবে, এখানে একটু বলে দিই যে দুটো সেট আপ প্রোটিনস থাকে ইনিশিয়ালি, বা দুটো সেট আপ জিনস থাকে যারা এই অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র স্ট্রাকচারটাকে ডিফাইন করে যে কোন দিকটা অ্যান্টেরিয়র হবে কোন দিকটা পস্টেরিয়র হবে। তো অ্যান্টেরিয়র সাইডে থাকে, এবং এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি। অ্যান্টেরিয়র সাইডে থাকে হচ্ছে বাইকয়েড অ্যান্ড হাঞ্চব্যাক। এক মিনিট, আচ্ছা তোরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদু। আচ্ছা, তাহলে পৌলমেরই কিছু প্রবলেম হচ্ছে।
আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সাইডে থাকে হচ্ছে বাইকয়েড অ্যান্ড হাঞ্চব্যাক, এবং যখনই আমি বলবো যে প্রোটিন থাকে তার মানে এমআরএনএটা ওই দিকেই থাকে, ঠিক আছে? মানে পরে কারণটা আরও ভালো করে বুঝতে পারবি যখন ডিটেলে বলবো। তো বাইকয়েড হাঞ্চব্যাক অ্যান্টেরিয়রে থাকে, ন্যানোস আর কডাল থাকে হচ্ছে পস্টেরিয়র সাইডে, ঠিক আছে? এবার মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে কডালটা দিয়ে মনে রাখতে পারিস। মানে রস্ট্রাল কডাল কথাটা বা এই দুটো টার্ম নিশ্চয়ই শুনেছিস একসাথে। কডাল মানে হচ্ছে পস্টেরিয়র সাইডটাকে বোঝায়, তো ঠিক আছে? এবার ন্যানোস আর কডাল তাই জন্য পস্টেরিয়র সাইডে হবে। সেক্ষেত্রে উল্টো দিকটা যদি তুই কনসিডার করি তখন তুই মনে করতে পারিস, সেই হিসাবে মনে রাখতে পারিস তোরা যে বাইকয়েড আর হাঞ্চব্যাক সেই হিসাবে অ্যান্টেরিয়র সাইডে হবে। তো অ্যাটলিস্ট যদি তুই তোরা মনে রাখিস যে কডালটা হচ্ছে পস্টেরিয়র সাইডে, তো ন্যানোস আর কডাল একসঙ্গে মনে রাখবি, ন্যানোস আর কডাল পস্টেরিয়র, তাহলে অন্য দুটো বাইকয়েড আর হাঞ্চব্যাক অ্যান্টেরিয়র সাইডে। এবং এইটা কিন্তু অনেকেরই গুলিয়ে যায় এবং এখান থেকেই কিন্তু কোশ্চেন আসে এবং অনেকে ভুল করে চলে আসে, সেটা কিন্তু করিস না। এবার এই ম্যাটার্নাল জিনটা বা ম্যাটার্নাল যে এফেক্টর জিনস যেটা বা যে প্রোটিনসগুলো, তারা ইনিশিয়াল একটা অ্যাক্সিস ডিফাইন করে। তারপরে কি করে, ওই জিনসগুলো কিছু অন্য আরও জিনকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, যাদেরকে গ্যাপ জিন বলা। ওরা কি করে, ওরা বডিটাকে কিছু ব্রড সেগমেন্টসে ডিভাইড করে। তারপরে গ্যাপ জিন্স কি করে, পেয়ার রুল জিন্সকে অ্যাক্টিভেট করে। পেয়ার রুল জিন্স কি করে, বডিকে আরও ফাইন সেগমেন্টসে ডিভাইড করে। বেসিক্যালি পরে দেখবি কথাটা হচ্ছে প্যারা সেগমেন্টে ডিভাইড করে। আমি এক্ষুনি অত টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, আমি জাস্ট খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলছি। মানে পেয়ার রুল জিন্স ওর আগের যে ডিভিশনটা হয়েছিল সেটাকে আরও ফাইনার ডিভিশন করে, ঠিক আছে? পেয়ার রুল জিন্স কী করে, সেগমেন্ট পোলারিটি জিন্সকে অ্যাক্টিভেট করে, যারা পেয়ার রুল জিন্সের যে ফাইনার সেগমেন্টটা সেটাকে আরও ভালোভাবে এস্টাবলিশ করতে হেল্প করে, ঠিক আছে? মানে বেসিক্যালি বডি সেগমেন্ট ফর্ম করতে হেল্প করে। এবং এই সেগমেন্ট পোলারিটি জিন এবং পেয়ার রুল জিন কী করে, একসাথে হোমিওটিক জিন্সকে অ্যাক্টিভেট করে। এই হোমিওটিক জিন্স কিন্তু শুধুমাত্র মানে এই টার্মটা শুধুমাত্র ড্রসোফিলার জন্য অ্যাপ্লিকেবল নয়। এই হোমিওটিক জিন যেখানেই পাবি, হোমিওটিক জিন বা এই জিন প্রোডাক্টসগুলোর কাজই হচ্ছে বডির মানে ফাইনাল ডেভেলপমেন্টটাকে করানো, মানে ফাইনাল অ্যাপেন্ডেজেস ডেভেলপ করা বা অর্গান ডেভেলপ করা, কোথায় কোনটা ডেভেলপ করবে সেগুলোকে ডিসাইড করা, এইগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে? তো এই যে সিরিজ অফ ইভেন্টস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও খুব সাধারণ কোশ্চেন দেয়, যা হয়তো বললো যে কোনটা রাইট অর্ডার, তো এই অর্ডারটাকে জাম্বল আপ করে দিল। তো তাই জন্য এই অর্ডারটা কিন্তু মনে রাখবি যে ম্যাটার্নাল এফেক্ট জিন অ্যাক্টিভেট করে হচ্ছে গ্যাপ জিন্সকে। এইটা জাস্ট একটা এক্সাম্পল, এটা কিন্তু কোনো স্টেপ নয়। হাঞ্চব্যাক প্রোটিনটা ম্যাটার্নাল এফেক্ট জিন্সেরই একটা এক্সাম্পল দিয়েছে। তো বেসিক্যালি ম্যাটার্নাল এফেক্ট জিন্স গ্যাপ জিন্সকে অ্যাক্টিভেট করে, গ্যাপ জিন্স পেয়ার রুলকে করে, পেয়ার রুল সেগমেন্ট পোলারিটিকে করে, আর পেয়ার রুল আর সেগমেন্ট পোলারিটি দুজনে মিলে হোমিওটিক জিন্সকে ফাইনালি অ্যাক্টিভেট করে এবং ফাইনাল ডেভেলপমেন্টটা হয় সেক্ষেত্রে। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে পারছিস যে এই ম্যাটার্নাল জিন্সগুলো তো মানে নার্স সেল বা ম্যাটার্নাল সেলস থেকে এসছে। ম্যাটার্নাল সেলস যখন বলছি গ্যাপ জিন্সকে অ্যাক্টিভেট করে, তো সেই জন্য গ্যাপ জিন্স হচ্ছে ফার্স্ট ট্রান্সক্রাইবড জিন্স, যেটা ডেভেলপিং যে এমব্রায়ো, মানে যে এমব্রায়োটা, সেটার মধ্যে ফার্স্ট ট্রান্সক্রাইবড জিন্স হচ্ছে কিন্তু গ্যাপ জিন্সগুলো, ঠিক আছে? এটার থেকে হয়তো অনেক সময় ছোটো কোশ্চেন দিলেও দিতে পারে। আচ্ছা, এবার একটু ডিটেলে বলি বাকি জিনিসগুলো। পেয়ার রুল জিন্সের কী কাজ। পেয়ার রুল যে জিন্সটা, এই কথা থেকেই বুঝতেছি, পেয়ার রুল মানে বেসিক্যালি বডিকে পিরিয়ডিক ইউনিটসে ডিভাইড করে, ঠিক আছে?
7টা পিরিয়ডিক ইউনিটসে ডিভাইড করে, ঠিক আছে? আর সেই 7টা পিরিয়ডিক ইউনিটস থেকে সেগমেন্ট পোলারিটি জিনস যখন অ্যাক্টিভেট হয় তখন কি করে, ওরা ওই 7টা ইউনিটকে মানে অ্যাজ এ টেমপ্লেট ইউজ করে বডিকে টোটাল 14 ইউনিটসে ডিভাইড করে, ঠিক আছে? এবং তারপরে যেটা বললাম যে পেয়ার রুল আর সেগমেন্ট পোলারিটি জিন্স দুটো মিলে হোমিওটিক জিন্সকে অ্যাক্টিভেট করে, যারা ওই 14 ইউনিটসকে ইউজ করে এক একটা ইউনিটকে এক একভাবে ডেভেলপ করতে হেল্প করে, ঠিক আছে? কোনো ইউনিটে হয়তো উইং ডেভেলপ করলো, কোনো ইউনিটে হল্টার ডেভেলপ করলো, এইভাবে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয় বিভিন্ন ইউনিটের। আচ্ছা, এবার এই যে একটা টেবিল দিয়েছে এবং এই টেবিলটার কি গুরুত্ব সেটা আমি একটু পরে আসছি, তার আগে আমি অন্য জিনিসগুলো বলে নিই। আচ্ছা, এবার ম্যাটার্নাল জিন্স কিন্তু প্রচুর আছে। মানে ইনিশিয়ালি আমি যেটা বললাম যে বাইকয়েড আর হাঞ্চব্যাক আছে আর ন্যানোস আর কর্ডাল আছে, শুধু সেইগুলো না, ম্যাটার্নাল জিন্স আরও আছে অনেক, এবং তাদের বিভিন্ন রকম ফাংশন আছে। কিছু কিছু ম্যাটার্নাল জিন্স যেমন যে অলরেডি যে ন্যানোস বা বাইকয়েড যে জিন্সগুলো কথা বললাম সেগুলোকে অ্যাসিস্ট করে, এরকম কেউ কাউকে ইনহিবিট করে, এরকম বিভিন্ন রকম ফাংশন আছে। তো এই যে টেবিলটা, এটা একটু মাঝে মাঝে দেখবি, কারণ এখান থেকে অনেক সময় কি হয়, ধর একটা মানে ম্যাটার্নাল জিন্সের নেম তুলে দিল, ধর পিউমিলিও তুলে দিল বা অস্কার একটা মানে নেম তুলে দিল, তুলে দিয়ে বলল যে এটা কোন জিন, মানে ম্যাটার্নাল এফেক্ট জিন্স নাকি সেগমেন্ট পোলারিটি জিন নাকি কি। তো সেই জন্যই প্রত্যেকটা নামই কিন্তু একটু মনে রাখার দরকার। একবারে মুখস্থ হবে না, অবভিয়াসলি একবারে মুখস্থ হবে না, কিন্তু বারবার করে দেখতে থাকলে কিন্তু মনে থেকে যাবে, এবং টেক্সটেও তোরা বারবার করে জিনিসগুলো পাবি, তো জিনিসটা হয়ে যাবে, অত চাপ নেওয়ার কিছু নেই। এবার এখানে প্রিন্সিপালটা কি, যে কীভাবে এই প্রোটিন মানে যে জিন প্রোডাক্টসের যে পোলারিটিটা কীভাবে ডেভেলপ করে, সেটা হচ্ছে যখন এই যে বাইকয়েড এমআরএনএ বা ন্যানোস এমআরএনএ এগুলো যখন মানে ম্যাটার্নাল সেলস থেকে এমব্রায়োর মধ্যে ঢুকছে, তখন কি হয়, বেসিক্যালি অ্যান্টেরিয়ার মাইক্রোটিবিউলে, এবং এখানে মাইক্রোটিবিউলের খুব ইম্পর্টেন্ট রোল আছে, অ্যান্টেরিয়ার মাইক্রোটিবিউলে বাইকয়েড এমআরএনএটা আটকে যায়, মানে টেদার্ড হয়ে যায়, ঠিক আছে? টেদার্ড হয়ে যায়, এবং ন্যানোস যে এমআরএনএটা সেটা পস্টেরিয়ার যে মাইক্রোটিবিউল সেটাতে টেদার্ড হয়ে যায়। কিভাবে হয় না হয় সেটা একটু ডিবেটেবল, সেটাতে অতটা যাচ্ছি না, বাট এটুকু মনে রাখবি যে মাইক্রোটিবিউলে বাইকয়েড এমআরএনএ আর ন্যানোস এমআরএনএটা টেদার্ড হয়ে যায় দুদিকে, ওকে? তো ইনিশিয়ালি কর্ডাল অ্যান্ড হাঞ্চব্যাক এমআরএনএটা কিন্তু থ্রু আউট দ্য এমব্রায়ো মানে ইকুয়াল মানে হোমোজেনাস কন্ডিশনে থাকে, ঠিক আছে? তাহলে এই কর্ডাল আর বাইকয়েডের কখন গ্রেডিয়েন্টটা তৈরি হয়, যখন এই ফার্স্ট মানে আর্লি ক্লিভেজ হতে থাকে এমব্রায়ো, তখন বাইকয়েড এমআরএনএ থেকে বাইকয়েড প্রোটিন তৈরি হয়, ন্যানোস এমআরএনএ থেকে ন্যানোস প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এবার বাইকয়েড প্রোটিনটা কী করে, এবং যেহেতু এই বাইকয়েড আর ন্যানোসের এমআরএনএগুলো দুটো দিকে মানে দুটো দিকে টেদার্ড, তাই জন্য এদের কিন্তু খুব শার্প একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে। দেখ, মানে এটা যদি পুরো বডিটাকে কনসিডার করিস এই অ্যাক্সিসটা, তাহলে বাইকয়েড এমআরএনএটা খুব শার্পলি অ্যান্টেরিয়র এন্ডেই স্টিক করে আছে, আর ন্যানোসটাও সেরকম খুব শার্পলি পস্টেরিয়র এন্ডেই ওর গ্রেডিয়েন্টটা শেষ হয়ে যাচ্ছে। তো যখন বাইকয়েডের প্রোডাক্টটা তৈরি হবে তখন তারও, এটা হচ্ছে প্রোডাক্টটা বলছে মানে প্রোটিনটা, তাই জন্য বাইকয়েড প্রোটিনটারও খুব শার্প একটা গ্রেডিয়েন্ট আছে, এবং ন্যানোস প্রোটিনটারও খুব শার্প একটা গ্রেডিয়েন্ট আছে। এবার বাইকয়েড প্রোটিনটা কি করে, এবং এই যে কর্টেক্স, গ্রাউজেন, স্টাউফেন এরা কি করে, এরা বাইকয়েড এমআরএনএটাকেই ওই মাইক্রোটিবিউলে
মানে হোল্ড করে রাখতে হেল্প করে, ঠিক আছে। তো বাইকয়েড প্রোটিনটা ইনিশিয়ালি কী করে, এই যে কডাল প্রোটিনটাকে ইনহিবিট করে, ওর মানে যে ট্রান্সলেশনটা সেটাকে ইনহিবিট করে, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব মাইনিউট ডিটেলস মনে হচ্ছে তোদের, বাট এগুলো একটু মনে রাখার দরকার আছে, কারণ ডেভেলপমেন্টাল বায়োলজিতে এই জিনিসগুলো থেকেই কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। এবার পস্টেরিয়র সাইডে সেরকম কী হয়, ন্যানোস এমআরএনএ থেকে ন্যানোস প্রোটিনটা তৈরি হয়, সেটাতে অস্কার হেল্প করে। এইটা না মনে রাখলেও চলবে, এই যে অস্কার এই ন্যানোস প্রোটিন ডেভেলপ মানে ফর্ম করতে হেল্প করে, এটা না মনে রাখলেও চলবে। বাট এই যে ন্যানোস প্রোটিনটা কী করে, ন্যানোস প্রোটিনটা হাঞ্চব্যাক যে এমআরএনএটা সেটাকে ইনহিবিট করে। মানে বাইকয়েড প্রোটিন যেমন কডালকে ইনহিবিট করেছিল, ঠিক আছে, তাই জন্য কডালের পস্টেরিয়র সাইডেই শুধু মানে আছে, গ্রেডিয়েন্টটা পস্টেরিয়র সাইডে মোস্টলি কনসেন্ট্রেশনটা ধরে রেখেছে। সেরকম হাঞ্চব্যাকও যেহেতু ন্যানোস দিয়ে ইনহিবিটেড হয়, সেই জন্য হাঞ্চব্যাকও কিন্তু অ্যান্টেরিয়র সাইডে ওর প্রোটিনের গ্রেডিয়েন্টটাকে ধরে রেখেছে, ঠিক আছে। এবং এই হাঞ্চব্যাক এমআরএনএ থেকে প্রোটিনের যে ট্রান্সলেশনটা ইনহিবিটেড হয়, যে ন্যানোস প্রোটিন যে ইনহিবিশনটা করছে, সেখানে পিউমিলিও একটা রোল প্লে করে। এইটা কিন্তু একটু মনে রাখবি, এইখান থেকে অনেক সময় কোশ্চেন দেওয়ার চান্স থাকে। মানে এই যে ন্যানোস প্রোটিন যে এই পিউমিলিওর সাথে এই কাজটা করছে, সেটা অনেক সময় কোশ্চেনে দেয়, ঠিক আছে। তো এই পুরো ছবিটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিগার, এবং এই ফিগারটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবি। মানে এই ফিগারটা থেকে কারোর কোনো মানে ডাউট থাকলে আমাকে একটু বল, দেন আমি নেক্সট জিনিসটায় যাব। দাদা হাঞ্চব্যাকটা কি গ্যাপ জিন? হাঞ্চব্যাকটা কি গ্যাপ জিন? হাঞ্চব্যাকটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ম্যাটার্নাল জিন্স থাকে, তারপরে ওটা মানে মানে এমব্রায়ো নিজেও ইয়ে করতে পারে, ট্রান্সক্রাইব করতে পারে, দুটোই, হাঞ্চব্যাক অ্যান্ড কডাল। তখন ওটা গ্যাপ জিন হিসেবেও কনসিডার্ড হয়, ঠিক আছে। বাট যতক্ষণ হাঞ্চব্যাক আর কডাল মানে এমব্রায়ো নিজে তৈরি না করছে, ততক্ষণ কিন্তু ওটা ম্যাটার্নাল জিন্সই থাকে। আর কোনো মানে কারোর কোনো প্রশ্ন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে, এগুলো তো ইনহিবিশনের ব্যাপারটা বললাম, অ্যাক্টিভেটও করে। মানে যেমন বাইকয়েড কী করে, হাঞ্চব্যাক প্রোটিনের এক্সপ্রেশনটাকে অ্যাক্টিভেট করে, ন্যানোস কী করে, কর্ডালের এক্সপ্রেশনটাকে অ্যাক্টিভেট করে। তো বেসিক্যালি জিনিসগুলো খুব রেসিপ্রোকাল। মানে ইনিশিয়ালি বাইকয়েড আর ন্যানোসের গ্রেডিয়েন্ট তৈরি হয়, তারপরে বাইকয়েড উল্টোটাকে ইনহিবিট করে, মানে কর্ডালটাকে ইনহিবিট করে, আর নিজের অ্যাসিস্ট্যান্ট যে মানে হাঞ্চব্যাক তাকে অ্যাক্টিভেট করে। ন্যানোস হাঞ্চব্যাককে ইনহিবিট করে, আর ওর অ্যাসিস্ট্যান্ট যে মানে কডাল তাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। বেসিক্যালি বাইকয়েড আর ন্যানোস হচ্ছে ইনিশিয়াল মানে পোলারিটি জেনারেটর, তারপরে ওরা হাঞ্চব্যাক অ্যান্ড কডালকে দায়িত্বটা দিয়ে দেয়। হাঞ্চব্যাক অ্যান্ড কডাল দেন মানে এই পোলারিটিটা মেনটেন করতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এবার বিভিন্ন রকমের মিউটেশন জেনারেট হতে পারে, এবং তাদের কী রকম এফেক্ট হয় মানে সেগুলোর ওপরে কিন্তু কোশ্চেন দেয়, এবং অনেক সময় 4 মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেগুলোতে এই কোশ্চেনগুলো আসে। তো এইবার ওই একটা যে ফিগার আমরা ছেড়েছিলাম সেটা দেখব, ঠিক আছে। এই ফিগারটা যেটা বলছে, দেখ
ধর বলছে যে আচ্ছা, টর্সো, টার্মিনাল টর্সো, এই জিনিসটা আমি পরে আসছি, ঠিক আছে? এই জিনিসটা এখানে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধর এই রিজিওনাল স্পেসিফিকেশন। ধর বলছে ওয়াইল্ড টাইপে কি হবে, ওয়াইল্ড টাইপ মানে হচ্ছে আমি যদি অ্যান্টেরিয়র বাইকয়েডের কথা বলি, ঠিক আছে, সরি, বাইকয়েডটা তো অ্যান্টেরিয়র সাইডে থাকে, তো ওয়াইল্ড টাইপের ক্ষেত্রে কী হবে, অ্যাক্রন হবে, হেড হবে, থোরাক্স হবে, অ্যাবডোমেন হবে, টেলসন হবে, ঠিক আছে? টেলসন মানে তেলের দিকটা, অ্যাক্রন মানে হেডেরও যে আগের পোর্শনটা, মানে যেখানে বিভিন্ন রকম হেড অ্যাপেন্ডেজেস থাকে ওই যে জায়গাগুলো। তো এবার বলছে যদি বাইকয়েড ডেফিশিয়েন্ট একটা এমব্রায়ো হয়, মানে বাইকয়েড জিনটাকে মিউটেট করে দেওয়া হয়েছে বা নকআউট করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? তাহলে কি হবে যে অ্যাক্রন পোর্শন বা হেড পোর্শনটা ডেভেলপই করবে না, ঠিক আছে, কারণ বাইকয়েড নেই। কিন্তু যেহেতু বাইকয়েড নেই, তাই জন্য কি হবে, দেখ এই ফিগারটা যদি দেখিস, বাইকয়েড থাকলে তবেই হাঞ্চব্যাক এখানে থাকবে আর কডাল থাকবে না। তো যেহেতু এখানে ধর বাইকয়েডকে যদি আমরা মিউটেট করে দিই, তাহলে কি হবে, কডাল প্রোটিনটার যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছিল সেই গ্রেডিয়েন্টটা থাকবে না, কডালটা পুরোটা জুড়ে থাকবে, পুরো এমব্রায়োটা জুড়েই কডাল থাকবে। তাই জন্য তখন কি হবে, মানে হেড তো ডেভেলপ করবে না, কিন্তু যেহেতু পুরোটা জুড়ে কডাল রয়েছে তাই জন্য এই পোর্শনটায় টেলসন ডেভেলপ করবে, যে পোর্শনটা অ্যাক্রনের হেড ডেভেলপ করেছিল সেই পোর্শনেও টেলসন ডেভেলপ করবে, আর যেখানে অলরেডি টেলসন ডেভেলপ করার কথা ছিল সেখানে তো করবেই, আর মাঝের রিজনটা কিন্তু অ্যাবডোমেন থাকবে, ঠিক আছে? এরকম না যে পুরোটাই কিন্তু টেলসন হয়ে যাবে, না, দুটো এখানে ওই জন্য রিজিওনাল স্পেসিফিকেশন আছে যে দুটো এন্ড কিন্তু, মানে মাঝখানের পোর্শনটা অলওয়েজ অ্যাবডোমেন হবে, কিন্তু দুটো এন্ড অ্যাপেন্ডেজেস বা এন্ড স্ট্রাকচারগুলো তৈরি হবে। এবার যদি ওয়াইল্ড টাইপ হয় তাহলে একদিকে হেড হবে, একদিকে টেলসন হবে, আর যদি বাইকয়েড মিউটেন্ট হয় তাহলে দুদিকেই টেলসন হবে, ওকে? এবার পস্টেরিয়র সাইডের কথা যদি কনসিডার করি, পস্টেরিয়ারে ন্যানোস তো নেই, ঠিক আছে, সরি, পস্টেরিয়ারে ন্যানোস আছে, ধর এবার ন্যানোস ডেফিশিয়েন্ট আমরা মিউটেন্ট তৈরি করলাম, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে কি হবে, অ্যাক্রন হবে, হেড হবে, থোরাক্স হবে, ঠিক আছে, মানে এই যে থোরাক্স, এবার অ্যাবডোমেন পোর্শনটা থাকবে না, ঠিক আছে, তার জায়গায় খুব ছোট একটা পোর্শন মানে টেলসন ডেভেলপ করবে। এবার এটা বলবি যে টেলসন কেন ডেভেলপ করছে, ন্যানোস তো নেই, কারণ এই টেলসন মানে একদম এন্ডের যে পোর্শনটা সেটা কন্ট্রোল করে আবার টার্মিনাল জিন বলে একটা জিন আছে টর্সো, সে কন্ট্রোল করে, ঠিক আছে, ওকে? তো এই যে অ্যাক্রনের একদম মানে এন্ড পার্ট অ্যান্ড টেলসনের যে এন্ড পার্ট, সরি, সেইটা কন্ট্রোল কিন্তু বাইকয়েড আর ন্যানোস করে না, সেটা কন্ট্রোল করা হচ্ছে টর্সো। তাই জন্য যখন বাইকয়েড থাকে না তখন অ্যাক্রনের হেড ডেভেলপ না করে টেলসন ডেভেলপ করে, আর যখন ন্যানোস থাকে না তখন অ্যাবডোমেনটা পুরোটা রিপ্লেসড হয়ে যায় হেড আর থোরাক্স দিয়ে, আর ছোট একটা পোর্শন টেলসন ডেভেলপ করে। এবার যদি টার্মিনাল জিনটাকে নকআউট করে দেয়, মানে টর্সোকে নকআউট করে দেয়, তাহলে কি হবে, টর্সোকে যদি নকআউট করে দেওয়া হয় তাহলে অ্যাক্রন ডেভেলপ করবে না অ্যান্টেরিয়র সাইডে, শুধু হেড ডেভেলপ করবে, থোরাক্স ডেভেলপ করবে, অ্যাবডোমেনও ডেভেলপ করবে, কিন্তু এই যে টেলসন পোর্শন যেটা সেটা ডেভেলপ করবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো জিনিসটা? এবং এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। বুঝতে পারলি? মানে কারো যদি কোনো কোশ্চেন থাকে মানে একটু জিজ্ঞেস করে নে। আচ্ছা,
যদি না থাকে তাহলে পরের কোশ্চেনটা যাচ্ছি। Okay. আচ্ছা আচ্ছা স্যার, এখানে একটা জিনিস বলার আছে। এই যে এমআরএনএ গুলো বলেছিলাম যে সাইটোস্কেলিটনে অ্যাটাচড থাকে, তো সেই যে অ্যাটাচমেন্টটা হয় সেটা হয় হচ্ছে এমআরএনএ গুলোর 3' আনট্রান্সলেটেড রিজন যেগুলো, সেটার থ্রু দিয়ে, মানে ট্রান্সলেটেবল যে রিজনটা, মানে যেটা ধর কোডিং রিজন যেটা, সেটা অ্যাটাচড হয়ে গেল, তো সেখান দিয়ে ট্রান্সলেশনই হবে না। তাই জন্য যে জায়গাগুলো ট্রান্সলেশন হয় না এরকম কিছু রিজন থাকে এমআরএনএতে, ঠিক আছে, সেগুলো বেসিক্যালি এই স্ট্রাকচারাল রোলগুলো প্লে করে। তো সেরকম এই 3' আনট্রান্সলেটেড রিজনটা অ্যান্টেরিয়র সাইটোস্কেলিটনে অ্যাটাচড থাকে, ঠিক আছে। এবার যতক্ষণ না ফার্টিলাইজেশন হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ডরমেন্ট থাকে, ঠিক আছে, উসাইটের মধ্যে ডরমেন্ট থাকে। এবার যখনই ট্রান্সলেশনটা হয় তখন উসাইটের মধ্যে এই এমআরএনএগুলোর পলিএডিনাইলেশন হয় অ্যান্ড দেন ট্রান্সলেশনটা শুরু হয়, ঠিক আছে। এটা তো আমি অলরেডি বললাম আগেই। এবার এখানে এই এক্সপেরিমেন্টটা একটু বলার দরকার আছে, যে ধর একটা বাইকয়েড মিউটেন্ট জেনারেট করা হয়েছে, ঠিক আছে। বাইকয়েড মিউটেন্টে কি হবে, এবং এইটা থেকে কোশ্চেন দিয়েছে অলরেডি এবং আবার দেওয়ার চান্স আছে। তো বাইকয়েড মিউটেন্টে কী হবে বললাম, যে দুদিকে টেলসন তৈরি হবে, মাঝখানে অ্যাবডোমেন তৈরি হবে, ঠিক আছে। এবার বাইকয়েড মিউটেন্টে যদি তুই আবার বাইকয়েড এমআরএনএটাকে অ্যান্টেরিয়র সাইডে রিইন্ট্রোডিউস করিস, তাহলে ওয়াইল্ড টাইপে যেরকম স্ট্রাকচার ডেভেলপ করেছিল সেটাও সেরকম এখানেও ডেভেলপ করবে, নর্মাল ডেভেলপমেন্ট হবে, মানে অ্যাক্রন থাকবে, হেড থাকবে, থোরাক্স থাকবে, অ্যাবডোমেন, দেন টেলসন। এবার বাইকয়েডটাকে যদি মাঝখানে, মানে বাইকয়েড মিউটেন্টের মধ্যে বাইকয়েড এমআরএনএকে যদি মাঝামাঝি রিজনে তুই ইন্ট্রোডিউস করিস, তাহলে কি হবে, তাহলে মাঝখানে একটা হেড পোর্শন তৈরি হবে, যেহেতু বাইকয়েডটা হেড পোর্শনকে ডেভেলপ করতে হেল্প করে। হেডের দুদিকে থোরাক্স তৈরি হবে, কারণ বাইকয়েডের হাইয়েস্ট কনসেন্ট্রেশন যেখানে থাকে সেখানে হেড হয়, তারপরে যখন কনসেন্ট্রেশনটা একটু ড্রপ করে সেই জায়গাতে থোরাক্স হয়। এবার মাঝখানে যদি বাইকয়েড এমআরএনএটাকে ইন্ট্রোডিউস করিস, তাহলে এখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন, এখানে হেড ডেভেলপ করবে, আর দুদিকে যে এই গ্রেডিয়েন্টটা যে পড়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে দুদিকেই তাই জন্য থোরাক্স ডেভেলপ করবে, ঠিক আছে। এবার তুই বলতে পারিস যে তাহলে ওয়াইল্ড টাইপে মানে একদিকে হেড হলো আর একদিকেই থোরাক্স হলো, এইদিকে কেন থোরাক্স হলো না? তার কারণ এই রিজনটা তো টার্মিনাল জিন টর্সো কন্ট্রোল করে, তাই জন্য, ঠিক আছে। এবার দুদিকে থোরাক্স হলো, ছোট একটা অ্যাবডোমেন তৈরি হবে, ছোট একটা পোর্শনে, ঠিক আছে। আর যেহেতু একদম এন্ডগুলোতে বাইকয়েডের কনসেন্ট্রেশন খুব কমে যাচ্ছে, তাই জন্য দুটো এন্ডেই কিন্তু টেলসন তৈরি হবে, ওকে। এবার একটা মজার ব্যাপার হচ্ছে যে ওয়াইল্ড টাইপে যদি পস্টেরিয়র সাইডে বাইকয়েড এমআরএনএটাকে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কি হবে, তাহলে একটা মিরর ইমেজ তৈরি হবে, যে যেহেতু ওয়াইল্ড টাইপে অ্যান্টেরিয়র সাইডে অলরেডি বাইকয়েড আছে, তাই জন্য অ্যাক্রন, হেড, থোরাক্স তৈরি হবে, তারপরে একটা পোর্শন অ্যাবডোমেন থাকবে, আবার কিন্তু এবার একটা মিরর ইমেজ তৈরি হবে, যেহেতু এদিকে বাইকয়েড ঢুকিয়েছিস, তাই জন্য অ্যাক্রন, হেড, থোরাক্স, ঠিক আছে। তো এই পুরো এমব্রায়োটাকে যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে দুটো মিরর ইমেজ পাওয়া যাবে, অ্যাক্রন, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, দেন থোরাক্স, হেড, অ্যাক্রন, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টটাকে স্পেশালি একটু মাথায় রাখবি। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা বা এটা থেকে রিলেটেড কোনো কোশ্চেন আছে?
লাস্টের যে এক্সপেরিমেন্টটা রয়েছে ওখানে হচ্ছে ন্যানোস বা কডাল ওইটা অ্যাবসেন্ট রয়েছে, সেই জন্য মানে টেলসন ফর্ম করেনি। এইটাতে হ্যাঁ এই যে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওইটা। না, যেহেতু ন্যানোস আছে, কিন্তু যেহেতু তুই বাইরে থেকে মানে ইন্ট্রোডিউস করছিস বাইকয়েড, তাই জন্য বাইকয়েড ন্যানোসকে ওভাররাইড করে যাবে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা অলরেডি বললাম সেটাই এখানে একটু আছে, মানে একটু দেখে নিবি যে যেটা বললাম যে বাইকয়েড তো হেড, থোরাক্স দুটো, মানে ইভেন অ্যাবডোমেনের কিছুটা পোর্শনও ডেভেলপ করতে হেল্প করে। তাই তিনটে আলাদা আলাদা মানে স্পেসিফিসিটি কী করে আসছে সেটা হচ্ছে যেটা বললাম অলরেডি, যে বাইকয়েডের যে জায়গাটাতে হাইয়েস্ট কনসেন্ট্রেশন থাকে সেখানে হেড ডেভেলপ করে, তারপরে যেখানে কনসেন্ট্রেশন একটু কমে যায় সেখানে থোরাক্স ডেভেলপ করে, এবং তারপরেও যেখানে কনসেন্ট্রেশনটা আরও কমে যায় সেখানে অ্যাকচুয়ালি অ্যাবডোমেন ডেভেলপ হয়। তো বাইকয়েড মেনলি হেড আর থোরাক্সকে কন্ট্রোল করে। তো এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু বাইকয়েড হেড রিজিয়নে অনেক বেশি কনসেন্ট্রেশনে জেনারেটেড হয়, তাই জন্য হেড রিজিয়নের জন্য যে জিনগুলো রেসপন্সিবল তাদের বাইকয়েডের প্রতি লো অ্যাফিনিটি থাকে, তার কারণ অনেক বেশি বাইকয়েড ওখানে অ্যাভেলেবেল। থোরাক্স রিজিয়নের যে জিনগুলো তাদের বাইকয়েডের জন্য অ্যাফিনিটি অনেক বেশি থাকে, কারণ সেখানে বাইকয়েডের অ্যামাউন্টটা কিছুটা কম। ঠিক আছে? এবার একটু মানে আরেকটু ডিটেল অলরেডি যা জেনে এসেছিস সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইডে কি হয়, যে হাঞ্চব্যাক যে এমআরএনএটা সেখানে ন্যানোজ এলিমেন্ট আছে। ঠিক আছে? ন্যানোজ এলিমেন্টে পিউমিলিও বাইন্ড করে থাকে। ঠিক আছে? বাইন্ড করলে কি হয়, মানে এটা বলা হচ্ছে যখন এই যে মানে যখন ট্রান্সলেশনটা হচ্ছে, মানে যখন ফার্টিলাইজেশন হয়ে গেছে, যখন ট্রান্সলেশন হবে, তো বলেছিলাম ট্রান্সলেশনের আগে এই পলিঅ্যাডিনাইলেশন হয়। তো এই যে হাঞ্চব্যাকের যে ন্যানোস রেসপন্স এলিমেন্ট, এবার ন্যানোস রেসপন্স এলিমেন্ট কারণ ওখানে ন্যানোস বাইন্ড করতে পারে তাই জন্য, বাট সেখানে পিউমিলিও বাইন্ড, মানে আগে পিউমিলিও বাইন্ড করে। ঠিক আছে? তো অ্যান্টেরিয়র সাইডে তো ন্যানোস নেই, তাই জন্য পিউমিলিও কোনো কাজ করতে পারে না। পলিঅ্যাডিনাইলেশন হয়, ট্রান্সলেশন হয়, হাঞ্চব্যাক প্রোটিন হয়। ঠিক আছে? প্রমোটস অ্যান্টেরিয়র স্ট্রাকচার। পস্টেরিয়র সাইডে কী হয়, সেম হাঞ্চব্যাক প্রোটিনটাকেই এমআরএনএটাতেই পিউমিলিও বাইন্ড করে আছে, এবং পিউমিলিয়ার সাথে যেহেতু পস্টেরিয়র সাইডে ন্যানোস আছে তাই জন্য ন্যানোস বাইন্ড করতে পারে। করলে কী হয়, ও ডিঅ্যাডিনাইলেশন করে, তাই জন্য পস্টেরিয়র সাইডে হাঞ্চব্যাক এমআরএনএর ট্রান্সলেশন হয় না। তো একদম শুরুতেই বলেছিলাম জিনিসটা, যে পস্টেরিয়র সাইডে ন্যানোস কী করে, হাঞ্চব্যাক এমআরএনএর যে ট্রান্সলেশন সেটাকে ইনহিবিট করে। সেটা এইভাবে করে যে পিউমিলিও বাইন্ড করে থাকে হাঞ্চব্যাক এমআরএনএর একটা এলিমেন্টে, সেখানে পিউমিলিয়ার সাথে ন্যানোস বাইন্ড করে এটা ডিঅ্যাডিনাইলেশন করে হাঞ্চব্যাক এমআরএনএর, তাই জন্য ট্রান্সলেটেড হয় না। ঠিক আছে? তো আরেকবার আমি এটা রিক্যাপ করছি যে বাইকয়েড এমআরএনএটা কনসেন্ট্রেটেড ফর্মে অ্যান্টেরিয়র সাইডে থাকে, সাইটোস্কেলিটন প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, এবং ন্যানোস প্রোটিনটা সিমিলারলি পস্টেরিয়র সাইডে সাইটোস্কেলিটন প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে। কিন্তু ইনিশিয়ালি মানে ফার্টিলাইজেশনের আগে হাঞ্চব্যাক আর কডাল এমআরএনএ থ্রু আউট দ্য যে উসাইট সেটাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকে। আফটার ফার্টিলাইজেশন যখন ক্লিভেজ স্টার্ট হয় তখন কি হয়, বাইকয়েড এমআরএনএ থেকে বাইকয়েড প্রোটিন তৈরি হয়, ন্যানোস এমআরএনএ থেকে ন্যানোস প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? বাইকয়েড প্রোটিনটা যখন তৈরি হয় ও হাঞ্চব্যাককে প্রমোট করে অ্যান্ড কডালকে ট্রান্সলেশনালি রিপ্রেস করে। আবার উল্টো দিক থেকে ন্যানোস কী করে, কডাল এমআরএনএর মানে সিনথেসিসকে
মানে অ্যাক্টিভেট করে কডাল এমআরএনএ সিনথেসিস, এবং হাঞ্চব্যাক এমআরএনএর ট্রান্সলেশনকে ইনহিবিট করে। ঠিক আছে, এইটার জন্য কি হয়, হাঞ্চব্যাকের একটা অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র গ্রেডিয়েন্ট তৈরি হয়, আর কডালের একটা পস্টেরিয়র টু অ্যান্টেরিয়র গ্রেডিয়েন্ট তৈরি হয় আফটার ফার্টিলাইজেশন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবি, এখান থেকেই দেখবি একটা দুটো কোশ্চেন পেয়ে যাবি। আচ্ছা, টার্মিনাল জিনের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, টর্সো এটাকে কন্ট্রোল করে বেসিক্যালি। টর্সো বেসিক্যালি ম্যাপকাইনেস ক্যাসকেডের থ্রু দিয়ে কাজ করে বেসিক্যালি এই যে মানে টর্সো মানে বেসিক্যালি এই মানে একটা অ্যাক্টিভ রিপ্রেসার আছে যেটা মানে হয় থ্রু গ্রৌচো বলে একটা প্রোটিন। এই প্রোটিনটা বেসিক্যালি কি হয় যে মাঝখানের যে রিজিয়নটা মানে এমব্রায়ো সেখানে বেশি থাকে। ঠিক আছে, তো সেখানে ও টর্সোকে ইনহিবিট করে, আর যে এন্ড যে রিজিয়নগুলো সেখানে টর্সোর থ্রু দিয়ে যে ম্যাপকাইনেস সিগন্যালিংটা হয় সেটা কি করে, এই গ্রোচো প্রোটিনটাকে ইনহিবিট করে। তো তাই জন্য সেই এন্ড রিজিয়নে টর্সো সিগন্যালটা হাই থাকে। ঠিক আছে, এত মনে রাখলেও চলবে এই ডিটেলগুলো, বাট এটুকু মনে রাখবি যে এই টর্সো টেল মানে এন্ড রিজিয়নগুলো মানে টেলসন আর অ্যাক্রন এই রিজনগুলোকে জেনারেট করতে হেল্প করে। ঠিক আছে, এবার কিন্তু আরও একটু জটিলতার দিকে যাবে, তো তাই জন্য এখনও যদি কারোর কোনো কোশ্চেন থাকে অলরেডি যা বললাম ম্যাটার্নাল এফেক্ট জিন্সের উপরে সেটা করে নে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট পোর্শনটায় যাচ্ছি। আচ্ছা, নেক্সট পোর্শনটা হচ্ছে যে ওই আগে একদম ইনিশিয়াল ফিগারটা যদি দেখিস তাহলে হচ্ছে যে এই যে গ্যাপ মানে ম্যাটার্নাল এফেক্ট জিন্স গ্যাপ জিন্সকে অ্যাক্টিভেট করে, গ্যাপ জিন পেয়ার রুল জিন্সকে অ্যাক্টিভেট করে, দেন সেগমেন্ট পোলারিটি হোমিওস্ট্যাটিক জিন্স। ঠিক আছে, এবার আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাটার্নাল জিন্স এবং কিছু গ্যাপ জিন্স, যেটা হচ্ছে মানে হাঞ্চব্যাক আর যে ন্যানোস যে জিন্সগুলো তারা হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালি যখন মাদার মানে নার্স সেল থেকে আসে তখন তাদেরকে ম্যাটার্নাল জিন্স হিসেবে কনসিডার করা হয়, যখন এমব্রায়ো নিজে জেনারেট করে তখন তারা গ্যাপ জিন্স হিসেবে কনসিডার হয়। ঠিক আছে, এবার সেটাই মানে সমস্ত ওরা এই সেগমেন্টেশনটাকে কন্ট্রোল করে। তো বলেছিলাম যে গ্যাপ জিন্স ইনিশিয়ালি বড় বড় সেগমেন্টের মানে এমব্রায়োটাকে ডিভাইড করে, তারপরে সেগমেন্ট পোলারিটি জিন্স বা ওরা আরও ফাইনার ডিভিশন করে। ঠিক আছে, তো কি হয় যে পেয়ার রুলস জিন্স, যেটা পেয়ার রুল জিন্স কি করে আগেও বলেছি আরেকবার বলছি যে 7টা ব্রড সেগমেন্টে ডিভাইড করে এমব্রায়োটাকে, যাদেরকে প্যারা সেগমেন্টস বলা হয়। ঠিক আছে, তো 7টা প্যারা সেগমেন্টসে ডিভাইড করে। এই প্যারা সেগমেন্টসগুলো থেকে কি হয় আবার সেগমেন্টস তৈরি হয় 14টা, মানে সেগমেন্ট পোলারিটি জিন প্যারা সেগমেন্ট থেকে 14 সেগমেন্ট তৈরি করে। ঠিক আছে, এই 14টা সেগমেন্টের আবার কি হয়, 14টা সেগমেন্ট থেকে ফার্দার কম্পার্টমেন্টালাইজেশন হয়। ঠিক আছে, মানে একটা সেগমেন্টের অ্যান্টেরিয়র সাইড আর তার পরের সেগমেন্টের পস্টেরিয়র সাইড, এই দুটো রিজিয়ন মিলে একটা রিজন তৈরি হয় যেটা থেকে একভাবে ডেভেলপমেন্ট হবে। আবার
এই ধর সেকেন্ডের যে মানে posterior সাইড, সরি এটা মানে কম্পার্টমেন্ট হিসেবে এখানে পিআরএ লিখেছে, মানে ধরে নে সেকেন্ডের যে এই পোর্শনটা আর থার্ডের যে আর তার অ্যাডজয়নিং পোর্শন সেটা মিলে আর একটা বডির পোর্শন তৈরি হবে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা আমি পরে আরো ডিটেলে বলবো, ঠিক আছে। এবার এখানে হঠাৎ করে হয়তো তোদের মনে হতে পারে এটা কি, এটা হচ্ছে যে বিভিন্ন জিন্সের যদি মিউটেশন করা হয়, মানে ধর একটা গ্যাপ জিন্সের মিউটেশন করা হলো বা একটা পেয়ারুল জিন্সের মিউটেশন করা হলো, তাহলে কীরকম কি এফেক্ট হতে পারে, ঠিক আছে। এবার আমি গ্যাপ জিন্সটাই শুধু আপাতত বলছি। গ্যাপ জিন্সের ধর ক্রুপেল একটা গ্যাপ জিন, যেটা এরকম একটা মাঝামাঝি রিজন ডেভেলপ করতে হেল্প করে বা ওই রিজনটাকে ডিফাইন করতে হেল্প করে। তো এবার নর্মালি কি হবে, নর্মাল লার্ভাতে প্রপার ডিভিশন হবে, প্রপার সেগমেন্ট ওয়াইজ প্রপার ডিভিশন হবে। এবার যদি ক্রুপেল জিনটাকে মিউটেট করে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এই যে মাঝখানের যে পোর্শনটা ডেভেলপ করেছিল সেটা ডেভেলপই করবে না, ঠিক আছে। মানে এমব্রায়োটা খুব শর্টেন্ড হয়ে যাবে, ঠিক আছে। মানে এই জিন্সগুলোর ক্ষেত্রে যখনই চলে আসে তখন এরকম হয় যে আগের ম্যাটার্নাল জিন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে একটা রিজন যদি তৈরি না হয় তাহলে সেই রিজনটা অন্য আরেকটা রিজন দিয়ে মানে ফিল্ড আপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই সব ক্ষেত্রে যেমন গ্যাপ জিন্স, পেয়ার রুল জিন্স বা সেগমেন্ট পোলারিটি জিন্স, এদের ক্ষেত্রে কি হয়, যদি কোনো একটা জিনের মিউটেশন হয় তাহলে সেই রিজনটা এন্টায়ারলি ডেভেলপ করে না এবং এমব্রায়োটা খুব ছোট, মানে ওই রিজনটা আর এমব্রায়োতে থাকেই না, মানে ফাইনালি যখন ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় ওই রিজনটাই পুরোটা এমব্রায়ো থেকে বাদ হয়ে যায়, তাই জন্য এমব্রায়োটাকে এরকম শর্ট এন্ড লাগে। এবার ম্যাটার্নাল জিন্সের মতো গ্যাপ জিন্সেরও অনেক কটা গ্যাপ জিন্স আছে, পেয়ার রুল জিন্সও কিছু কিছু আছে, প্রত্যেকটা ক্যাটাগরিরই কিন্তু অনেক কটা করে জিন্স আছে এবং এগুলো যে কোনো জিনের নাম তুলে কিন্তু ক্যাটাগরিটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ধর এনগ্রেল তুলে দিয়ে বললো এটা কি, মানে গ্যাপ জিন না সেগমেন্ট পোলারিটি জিন না কি, বা কলাম ম্যাচ করতে দিতে পারে। তো এইগুলো আস্তে আস্তে পড়ে পড়ে মানে মুখস্থ করার চেষ্টা করবি। যেমন গ্যাপ জিন্সের ক্ষেত্রে অনেক আছে, ক্রুপেল আছে, নিপস আছে, হাঞ্চব্যাক এবং প্রচুর আছে। পেয়ারুল জিন্সটা যেমন কম, হেয়ারি ইভেন স্ক্রিপ্টের রান্ট। এবার প্রাইমারি, পেয়ারুল সেকেন্ডারিতেও কিছু আছে, সেগমেন্ট পোলারিটি জিন্সে অনেক কটা আছে। এগুলো আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবি। সেগমেন্ট পোলারিটি জিন্সে অ্যাটলিস্ট এইগুলো মনে রাখবি: এনগ্রেলড, উইংলেস, কিউবিটাস ইন্টারেপ্টাস আর হেজগ, ঠিক আছে। অনেক সময় আর্মাডিলো থেকেও দেয়, বাট অ্যাটলিস্ট এই এনগ্রেলড, উইংলেস আর কিউবিটাস ইন্টারেপ্টাস এইগুলো, এই তিনটে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এবার গ্যাপ জিন্সটাকে একটু ডিটেলে দেখব, ঠিক আছে। এবার গ্যাপ জিন্স থেকে যে খুব ডিটেলে বা খুব থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আসবে তা নয়, মানে আসার জায়গা নেই খুব একটা। এবং এই ক্রুপেল কোথায় কাজ করে বা নিউজ কোথায় কাজ করে এইসব থেকে জেনারেলি কোশ্চেন দেয় না, দেয় হচ্ছে গ্যাপ জিন্স অ্যাকচুয়ালি কী করে, আর ওই মানে কলাম ম্যাচ বা এরকম বলতে পারলে যে হয়তো ক্রুপেল তুলে দিয়ে বললো ওটা কী জিন, গ্যাপ জিন না সেগমেন্ট পোলারিটি, এরকম, ঠিক আছে। এটা জাস্ট তোদেরকে বোঝানোর জন্য যে এক একটা গ্যাপ জিন এক একটা বডি রিজিয়নকে ডিফাইন করে। যেমন ক্রুপেল এই মাঝখানটাকে ডিফাইন করে, জায়েন্ট এই দুটো পোর্শনকে ডিফাইন করে, হাঞ্চব্যাক তো অলরেডি মানে ম্যাটার্নাল জিন্সেই বলেছি যে হাঞ্চব্যাক অ্যান্টেরিয়ার রিজিয়নটাকে ডিফাইন করে পুরো, ঠিক আছে। এবং যেটা বলেছিলাম যে হাঞ্চ মানে বাইকয়েড আর যে কডাল, এরা হচ্ছে ইনিশিয়াল
মানে কি বলবো, ওরা বেসিক্যালি শুরুটা করে দেয়, তারপরে যে মানে ফার্দার যে সেটাকে কন্টিনিউ করা, যে অ্যাক্সিসটাকে মেনটেন করা, সেটা কিন্তু করে হচ্ছে হাঞ্চব্যাক অ্যান্ড ন্যানোস। ঠিক আছে, সরি, হাঞ্চব্যাক আর কর্ডাল, মানে বাইকয়েড আর ন্যানোস শুরুটা করে, একটু ভুল বলেছিলাম, মানে বাইকয়েড আর ন্যানোস শুরুটা করে দেয়, তারপরে সেটাকে কন্টিনিউ করে হচ্ছে হাঞ্চব্যাক আর কর্ডাল। ঠিক আছে, এবার কিভাবে কন্টিনিউ করে সেটা হচ্ছে, যেমন এখানে তার বলছে হাই লেভেলস অফ হাঞ্চব্যাক প্রোটিন ইনডিউস এক্সপ্রেশন অফ জায়েন্ট while Krupel transcript appears over the region where hunchback begins to decline. ঠিক আছে, মানে হাঞ্চব্যাক যে জায়গাটাতে বেশি থাকে সেখানে জায়েন্ট জিনটার এক্সপ্রেশন হয় এবং তারপরে জায়েন্ট নিজের ফাংশন করে, এবং হাঞ্চব্যাক যেখানে ডিক্লাইন করে সেখানে গিয়ে ক্রুপেল জেনারেট করে। বেসিক্যালি হাঞ্চব্যাক ক্রুপেলের ট্রান্সক্রিপশনটাকে ইনহিবিট করে রাখে অ্যান্টেরিয়র রিজনে, মাঝখানের জায়গাটায় ক্রুপেল এক্সপ্রেস করে, ক্রুপেল আবার সেখানে নিজের ফাংশনটা করে। এরকমভাবে হাঞ্চব্যাক অ্যাজ এ গ্যাপ জিন হিসেবে কাজ করে, এবং ওই যে লেগেসিটা তৈরি করেছিল মানে ইনিশিয়ালি ন্যানোস আর বাইকয়েড, সেটাকে কন্টিনিউ করে। এবং এই যে প্রপার বাউন্ডারি যেগুলো তৈরি হচ্ছে, এই যে ক্রুপেল এই রিজনটাতেই শুধু থাকবে বা জায়েন্ট শুধু এই রিজনটাতেই থাকবে, এগুলো হয় হচ্ছে থ্রু মিউচুয়াল রিপ্রেশন। মানে ক্রুপেল হাঞ্চব্যাককে ইনহিবিট করে এই জায়গাটাতে, আবার হাঞ্চব্যাক ক্রুপেলকে এই জায়গাটাতে ইনহিবিট করে। ঠিক আছে, মানে এরা প্রত্যেকেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এবং একজন আরেকজনকে মানে এরা নিজের রিজনে কিছু জিনিসকে অ্যাক্টিভেট করতে হেল্প করে এবং তার পাশের রিজিয়নে কিছু জিনিসকে ইনহিবিট করতে হেল্প করে। ঠিক আছে, ক্রুপেল এই রিজিয়নটাতে নিজের মানে কিছু জিনিসকে অ্যাক্টিভেট করে যারা এই রিজিয়নটাকে আরও ভালোভাবে ডিফাইন করে বা এই রিজিয়নের ডেভেলপমেন্টে হেল্প করে, এবং তার পাশের রিজিয়নে যেমন জায়েন্টকে ইনহিবিট করে বা নিপসকে ইনহিবিট করে। ঠিক আছে, এই প্রিন্সিপালটা একটু মাথায় রাখবি। এবার গ্যাপ জিন্স রুল আমি বলেছিলাম পেয়ার রুল জিন্সকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, এবার পেয়ার রুল জিন্সকে কিভাবে করে, যেমন ধর হাঞ্চব্যাক। ঠিক আছে, হাঞ্চব্যাক আর জায়েন্ট অ্যান্টেরিয়র সাইডে থাকে। ওকে, এবার হাঞ্চব্যাক জায়েন্ট যেখানে শেষ হচ্ছে সেখানে ক্রুপেল থাকে, ক্রুপেল যেখানে কমে যাচ্ছে সেখানে নিপস থাকে। ঠিক আছে, নিপস আবার যেখানে কমে যাচ্ছে সেখানে আবার জায়েন্ট থাকে। ওকে, তো এই যে এক একটা স্ট্রিপ তৈরি হচ্ছে, যে এখানে হাঞ্চব্যাক আর জায়েন্ট বেশি। ঠিক আছে, সেখানে কি হচ্ছে যে হাঞ্চব্যাক একরকম জিনকে অ্যাক্টিভেট করতে চাইছে। ঠিক আছে, ক্রুপেল যেমন সেটাকে ইনহিবিট করতে চাইছে এই রিজনে। এই ইনহিবিশন এবং অ্যাক্টিভেশনের ওপর ডিপেন্ড করে সেখানে, মানে এর ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে যে সেখানে কোন পেয়ার রুল জিন্সটা ট্রান্সক্রাইবড হবে। ঠিক আছে, তো তিনটে প্রাইমারি পেয়ার রুল জিন্স আছে যারা বেসিক্যালি ডাইরেক্টলি এই গ্যাপ জিন্সগুলো দিয়ে কন্ট্রোলড হয়। ঠিক আছে, তিনটে প্রাইমারি পেয়ার রুল জিন্স হচ্ছে হেয়ারি, ইভেন স্কিপ্ট আর রান্ট। ঠিক আছে, এই তিনটে প্রাইমারি পেয়ার রুল জিন্সকে গ্যাপ জিন্সরা ডাইরেক্টলি ওদের ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করে, এবং এই প্রাইমারি পেয়ার রুল জিন্সের যখন বাউন্ডারিগুলো মানে ফিক্সড হয়ে যায়, যে এক একটা স্ট্রিপে এক একটা প্রাইমারি পেয়ার রুল জিন্স এক্সপ্রেস করবে, তখন কি হয় যে প্রাইমারি পেয়ার রুল জিন্সগুলো কি করে, মানে আইদার অ্যাক্টিভেট করে বা ইনহিবিট করে, ডিপেন্ডিং অন কোন প্রাইমারি পেয়ার রুল জিন্সটা কোথায় আছে। মানে অ্যাক্টিভেট করে বা ইনহিবিট করা হচ্ছে সেকেন্ডারি পেয়ার রুল জিন্সকে।
ঠিক আছে। এবার সেকেন্ডারি পেয়ার রুল জিন্স তো আগেই দেখিয়েছি, টেবিলটাতে অনেক কটা আছে। এবং সেকেন্ডারি পেয়ার রুল জিন্স কী করে, এই এমব্রায়োটাকে এরকম 7টা প্যারা সেগমেন্টে ডিভাইড করে দেয়। ঠিক আছে, সেগমেন্ট কেন বলছে না, প্যারা সেগমেন্ট কেন বলছে, তার কারণ এই যে 7টা যে ডিভিশন হলো সেখান থেকে আরও ফাইনাল ডিভিশন হয়, ফাইনাল যেগুলো তৈরি হয় 14টা, সেটাকে সেগমেন্ট বলে। তাই জন্য এই 7টাকে প্যারা সেগমেন্ট বলে। ঠিক আছে, সেগমেন্টের আগের ফর্ম। ঠিক আছে, এটা তো অলরেডি বললাম, সরি আগে চলে গেছিল। এবার হচ্ছে পেয়ার রুল জিন্স কি করে, পেয়ার রুল জিন্স মানে ডিফাইন করে মানে কোন রিজনে কোন সেগমেন্ট পোলারিটি জিন্স তৈরি হবে। ঠিক আছে, এবার সেগমেন্ট পোলারিটি জিন্সের ক্ষেত্রে একটা পিকুলিয়ারিটি হচ্ছে, সেগমেন্ট পোলারিটি জিন্স কি করে, ওরা উইংলেস আর হেজক সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে থ্রু দিয়ে কাজ করে। ঠিক আছে, এবং এইখানে ব্যাপারটা একটু মানে সমস্যাজনক হতে পারে বোঝার জন্য, মানে একটু কমপ্লিকেটেড জায়গাটা। ঠিক আছে, একটু মানে খুব কনসেন্ট্রেশন দিয়ে ভালো করে বুঝতে হবে। মানে একটা মানে এখানে দেখবি যে একটা রিজন তার ঠিক পাশের রিজনটাকে ইনহিবিট করছে এবং নিজের রিজনটাকে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, তো তাই জন্য আমি যেটা বলবো যে তোরা এতক্ষণ যেগুলো মানে জানলি সেগুলো নিয়ে একটু ভাব। ঠিক আছে, আমি এই জায়গাটা যেটা মানে সেগমেন্ট পোলারিটি জিন্স এবং তার যে এফেক্ট এবং সেগমেন্টটা কীভাবে তৈরি হয় উইংলেস আর হেজক সিগন্যালিংয়ের থ্রু দিয়ে, সেটা আমি 5 মিনিট পরে শুরু করছি। তোরা একটু মানে জিনিস যেগুলো পড়ালাম সেগুলো নিয়ে একটু ভেবে নে। ঠিক আছে, এবং ভেবে আবার যখন স্টার্ট করব তখন কোনো যদি প্রশ্ন মাথায় আসে তাহলে আমাকে জানাস।